সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় থেকে দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন এই চ্যাপ্টারটা আমরা দেখব। এখানে সুলতান কে, অর্থাৎ দেখো মোহাম্মদ ঘুরি মারা গিয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1206 খ্রিস্টাব্দে। আর তার জয় করা অঞ্চলগুলি ভাগ হয়ে যায় তার 4 জন অনুচরের মধ্যে। তার মধ্যে কুতুবুদ্দিন আইবক লাহোর ও দিল্লির অধিকার পান। অর্থাৎ লাহোর ও দিল্লির অধিকার কার হাতে থাকে? কুতুবুদ্দিন আইবকের হাতে। দিল্লিকে কেন্দ্র করে এই কুতুবুদ্দিন আইবকই সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে সুলতান কথাটার অর্থ কি? সুলতান হচ্ছে একটা উপাধি। সুলতান শব্দের অর্থ হচ্ছে কি? সুলতান শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব করা। এটা একটা আরবি ভাষা। আরবি ভাষায় সুলতান শব্দের মানে হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা। তো যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো, অর্থাৎ যে সম্রাট তার যে কর্তৃত্ব চলতো যে অঞ্চলের মধ্যে, তাকেই বলা হতো সুলতানত বা সুলতানি। দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল। কে এই সিস্টেমটা চালু করলো? না, কুতুবুদ্দিন আইবক। তাই এই দিল্লিতে এই সুলতানি বা সুলতানাত শাসনটা চালু হলো। টুকরো কথাটা আমরা একটু দেখে নেব। এখানে দেখো টুকরো কথায় আছে শাসকের উপাধি, অর্থাৎ যে শাসক যে শাসন করছে তার উপাধিটা কি। যেমন দেখো রাজা, সম্রাট, সুলতান, এই সব শব্দগুলি হচ্ছে শাসকের উপাধি। যেমন রাজা হলেন রাজ্যের শাসক। যে রাজা সে হচ্ছে একটা রাজ্যের শাসক। তো এই রাজা কথাটা কোথা থেকে এসছে? রাজা কথাটা এসছে সংস্কৃত থেকে। তাই ভারতবর্ষে অমুসলমান শাসকদের কিন্তু রাজা বলা হতো। অর্থাৎ কিন্তু মুসলমানদেরকে কিন্তু রাজা বলা হতো না, তাদেরকে অন্যরকমভাবে নাম বলা হতো, তাদেরকে সুলতান বা এইরকম। তো এখানে অমুসলমান শাসকদের রাজা বলা হতো। আবার দেখো, যে রাজা অনেক রাজ্য জয় করে বিরাট অঞ্চলের শাসক হয়েছেন তিনি হলেন সম্রাট। আর সুলতানরা ছিলেন তুর্কি। সেজন্যই রাজা বা সম্রাট উপাধি না নিয়ে সুলতান উপাধি নিলেন। তাই কুতুবুদ্দিন আইবককে সুলতান বলা হয়। তাহলে কুতুবুদ্দিন আইবককে কেন সুলতান বলা হয়? তাহলে আমরা এটাই বলতে পারি যে সুলতানরা ছিলেন তুর্কি, সেজন্যই রাজা বা সম্রাট উপাধি না নিয়ে কুতুবুদ্দিন আইবক কী করেছিলেন? তিনি সুলতান উপাধি নিয়েছিলেন। সেই জন্যই কুতুবুদ্দিন আইবককে সুলতান বলা হয়। খলিফা ও সুলতানের সম্পর্ক, অর্থাৎ খলিফা আমরা একটা নাম শুনেছিলাম, একটা কথা শুনেছি, আর সুলতান কথাটা আমরা জানলাম। তো খলিফা ও সুলতানের সম্পর্ক, অর্থাৎ খলিফার সঙ্গে সুলতান কথাটা দুটির পার্থক্যটা কোথায়? হযরত মোহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা। তাহলে খলিফাকে হযরত মোহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। আর এই ইসলামের আওতায়, অর্থাৎ ইসলাম যে ধর্ম, সেই ধর্মের আওতায় যত অঞ্চল ছিল তার মূল শাসক হচ্ছেন তিনি। আবার দেখো, খলিফা ধর্মগুরুও বটে, অর্থাৎ ইসলামদের ধর্মগুরু হচ্ছেন এই খলিফা। তো একজন খলিফার পক্ষে কখনোই সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব ছিল না। বিরাট বড় অঞ্চল, তো তা সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব ছিল না। তো খলিফার থেকে অনুমোদন নিয়ে, অর্থাৎ খলিফা বলল যাও তুমি এই অঞ্চল শাসন করো, এইরকম আর কি। তো খলিফার থেকে অনুমোদন নিয়ে নানান অঞ্চলের নানান ব্যক্তি শাসন করতেন। তেমনি ভারতবর্ষ বা হিন্দুস্তানে শাসক ছিলেন কে? সুলতান। মোহাম্মদ ঘুরি মারা গেলে যে 4 জন অনুচরদের মধ্যে মোহাম্মদ ঘুরির অঞ্চলগুলি ভাগ করে দেওয়া হয়েছিল, তার মধ্যে তাজউদ্দিন ইয়ালদুজ পেয়েছিলেন গজনির অধিকার। এই তাজউদ্দিন ইয়ালদুজের মনে কিন্তু খুব একটা ভালো মন ছিল না। তিনি হঠাৎ করে তিনি ঠিক করলেন দিল্লি আমার চাই, অর্থাৎ দিল্লির উপরেও তিনি অধিকার কায়েম করতে চাইলেন। তাহলে দিল্লিতে কে ছিলেন? দিল্লিতে কুতুবুদ্দিন আইবক। তো কুতুবুদ্দিন রাজি হবেন কেন? তার তো জায়গা, তার এলাকা। সুতরাং গজনির সঙ্গে দিল্লির সব সম্পর্ক বন্ধ হয়ে গেল। অর্থাৎ গজনিতে কে ছিলেন? গজনিতে ছিলেন তাজউদ্দিন ইয়ালদুজ, আর কুতুবুদ্দিন ছিলেন দিল্লিতে। তাহলে দিল্লির সঙ্গে এই গজনির সব সম্পর্ক বন্ধ হয়ে গেল। এই মতো অবস্থায়
কুতুবুদ্দিনের জামাই ইলতুৎমিশ সুলতান হলেন, অর্থাৎ কুতুবুদ্দিন মারা গিয়েছিলেন, এবং কুতুবুদ্দিনের জামাই যখন ইলতুৎমিশ সুলতান হলেন তখনই হয়ে গেল গণ্ডগোল। যেই কুতুবুদ্দিনের জামাই, তিনি তো তার ছেলে নন, তিনি কেন সম্রাট হবেন? এই একটা ঝামেলা পাকিয়ে কে করছে? নাসিরুদ্দিন কুবাচা। তোমরা নাসিরুদ্দিন কুবাচা সম্বন্ধে এর আগে জেনেছো, তিনি মুলতানের শাসক ছিলেন। তো তিনি সেখান থেকে এসে লাহোর আর পাঞ্জাবের খানিক অংশ দখল করে নিলেন। দেখো, তখনকার দিনেও কিন্তু এই যে নিজেদের মধ্যে এই গণ্ডগোল, যে আমি ওর জায়গা দখল করে নেবো, এরকম একটা চিন্তাভাবনা ছিল সবার মধ্যেই। তো এইভাবে যখন লাহোর ও পাঞ্জাবের খানিকটা অংশ দখল করে নিল, তখন তো ইলতুৎমিশ মহাবিপদে পড়ে গেলেন। তাকে তো কেউ দিল্লির সুলতান বলে মানতেই চায় না, কিন্তু তিনি তো দিল্লির সুলতান হয়েছেন। তাহলে কি করবেন তিনি? তখন ইলতুৎমিশ চললেন মুসলিমদের ধর্মগুরু বাগদাদের খলিফার কাছে। সেখানে ইলতুৎমিশ কী করলেন? ইলতুৎমিশ সেখানে নানান রকম উপহার পাঠালেন। পাঠিয়ে তার বাগদাদের খলিফা, যে মুসলিমদের ধর্মগুরু, তার কাছ থেকে ইলতুৎমিশ কী পেলেন? দুর্বাস ও খিলাত, এইগুলো ইলতুৎমিশকে বাগদাদের খলিফা পাঠালেন, এবং দিল্লির সুলতানিতে ইলতুৎমিশের কর্তৃত্বকে অনুমোদন দেন। অর্থাৎ বাগদাদের যে খলিফা, তিনি বললেন ইলতুৎমিশকে যে তুমি এই দিল্লির সুলতান। তো তারপর থেকে কিন্তু আর কোনো সমস্যা হয়নি ইলতুৎমিশের। তো এই দুর্বাস ও খিলাত কথা দুটোর অর্থ কী? দুর্বাস ও খিলাত যে পাঠান, এই কথা দুটোর অর্থ কী? দুর্বাস কথার অর্থ স্বাধীন শাসনের প্রতীক দণ্ড, অর্থাৎ ইলতুৎমিশ ভারতে স্বাধীন শাসন করতে পারবে তার একটা প্রতীক দণ্ড, সেটা পাঠিয়েছিল খলিফা। এবং আরেকটা কি? খিলাত, অর্থাৎ আনুষ্ঠানিক একটা পোশাক। তোমরা মনে রাখবে, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে। খলিফারা কেউই দূর হিন্দুস্তানের ব্যাপারে নাক গলাতেন না। তো খলিফারা কি করতেন? তারা যে সুলতান বলে তাদের উপরই পুরো দায়িত্ব ছেড়ে দিতেন। তো দিল্লির সুলতানি নিজের মতো করে ভারতবর্ষে বা হিন্দুস্তানে প্রায় 320 বছর শাসন জারি রাখতে পেরেছিল। তাহলে দিল্লির সুলতান যে কুতুবুদ্দিন আইবক, তার যে সুলতানি সাম্রাজ্য সেইটা শুরু করেছিল, সেইটা টানা চলেছিল কত বছর? এই ভারতবর্ষে বা হিন্দুস্তানে প্রায় 320 বছর এই শাসনটা জারি ছিল। প্রথম দিকের যে তুর্কি সুলতানরা ছিলেন, সেই প্রথম দিকের তুর্কি সুলতানদের মধ্যে ইলতুৎমিশ ও রাজিয়া ছিলেন ইলবাড়ি তুর্কি। আর গিয়াসউদ্দিন বলবান, এই গিয়াসউদ্দিন বলবানের কথা আমরা পরে আসব, তিনিও নিজেকে ইলবাড়ি তুর্কি বলে দাবি করেছিলেন। এই ইলতুৎমিশ যে 1211 খ্রিস্টাব্দ থেকে 1236 খ্রিস্টাব্দ অবধি দিল্লির সুলতান হিসেবে যে রাজত্ব করে গিয়েছিলেন, কিন্তু সেই সময়ে তার সামনে 3টে সমস্যা ছিল। সেই প্রধান 3টি সমস্যা কি? এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে সম্রাট ইলতুৎমিশের দিল্লির সুলতানের যে সামনে প্রধান 3টি সমস্যা কি কি ছিল। তো প্রথমত দেখো, কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে, অর্থাৎ সাম্রাজ্যের মধ্যে যেসব বিদ্রোহী শক্তি এসে গিয়েছিল, তার বিরুদ্ধে যারা বিদ্রোহ করছিল, তাদেরকে কিভাবে তিনি দমন করবেন। এবং দ্বিতীয়ত, কিভাবে মধ্য এশিয়ার, অর্থাৎ এশিয়ার মধ্যভাগে যে মঙ্গল শক্তি ছিল, দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবিলা কিভাবে করবেন তিনি। আর তৃতীয়ত আরও একটা প্রশ্ন বা সমস্যা ছিল, সেই সমস্যাটা হচ্ছে কিভাবে সুলতানিতে একটা রাজবংশ তৈরি করে যাবেন তিনি, যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে। ইলতুৎমিশ এই সমস্যাগুলির সমাধানও করেছিলেন নিজে। কি করে সমাধান করেছিলেন? ইলতুৎমিশ ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন করেন। তাহলে প্রথম যে সমস্যা, কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে, তো সেইটা কি করেছিলেন? ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন করেছিলেন। তিনি কৌশল করে মঙ্গলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনাটাকে এড়িয়ে যান। অর্থাৎ দ্বিতীয় সমস্যাটা, মধ্য এশিয়ার যে দুর্ধর্ষ মঙ্গল শক্তি ছিল, সেই মঙ্গল শক্তির সঙ্গে কীভাবে মোকাবেলা করবেন তিনি কৌশল করে মঙ্গলদের সঙ্গে যুদ্ধটা এড়িয়ে যান। আর তৃতীয়ত, তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী নিয়ে তিনি যে চিন্তাটা করেছিলেন যে কে সিংহাসনে বসতে পারে, তো
সেই জায়গাটায় তিনি কিন্তু একটা সমাধান করতে পেরেছিলেন। তিনি একটি রাজবংশ তৈরি করে যেতে পেরেছিলেন। দিল্লির জনসাধারণের মনে তিনি বংশগত শাসনের একটা ধারণা তৈরি করতে পেরেছিলেন। তো তার বংশের শাসকরাই কিন্তু তার মৃত্যুর পরেও 30টা বছর শাসন করেছিল। ইলতুৎমিশের সন্তানদের মধ্যে কিন্তু রাজিয়া ছিলেন। রাজিয়াই ছিলেন একমাত্র যোগ্যতম উত্তরাধিকারী। তো ইলতুৎমিশের যে সন্তান তার মধ্যে রাজিয়া তো যোগ্যতম ছিলেন, কিন্তু একজন নারী যদি সিংহাসনে বসে তাহলে সেটা নিয়ে অভিজাতদের মধ্যে এক অংশ আপত্তি করেছিল। আর ইলতুৎমিশের যে কারণে ইলতুৎমিশের এক ছেলে অল্প দিনের জন্য শাসকও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজিয়াই ইলতুৎমিশের প্রকৃত উত্তরাধিকারী হতে পেরেছিলেন। কিন্তু দেখো, সুলতান রাজিয়া 1236 থেকে 1240 অর্থাৎ 4 বছর ছিল তার শাসনকাল। কিন্তু এই যে সুলতান রাজিয়া যে দিল্লির সুলতানিতে বসেছিলেন তার ইতিহাসে এটা দুভাবে উল্লেখযোগ্য হয়ে আছে। দেখো কী কী, প্রথমত দুটো কারণ। প্রথমত, প্রথম ও শেষবার একজন নারী দিল্লির মসনাদে বসেছিলেন। তাহলে দিল্লির মসনাদে বসেছিলেন সুলতান রাজিয়া, যে প্রথম ও শেষ। এরপরে কিন্তু আর কেউ কিন্তু দিল্লির মসনাদে কোনো নারী বসতে পারেনি। আর দ্বিতীয়ত, সুলতান ও তুর্কি অভিজাত অর্থাৎ চিহালগানির সদস্যদের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল। এই চিহালগানি কথার অর্থ কী আমরা দেখব। এরপরে দেখো, রাজিয়া তো সিংহাসনে বসলেন, কিন্তু তিনি তো মহিলা, তাহলে তাকে সুলতানা বলা উচিত ছিল। সুলতান কেন বলা হলো? দেখো, সুলতান কেন বলা হলো, আর এখানে দেখো এই জায়গায় রয়েছে সুলতান রাজিয়া। রাজিয়া একজন নারী হলেও তার উপাধি সুলতান, সুলতানা নয়। আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ হলো সুলতানের স্ত্রী, কিন্তু রাজিয়া তো কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। রাজিয়া তার মুদ্রায় নিজেকেই সুলতান বলে দাবি করেছেন। তো ওই যুগের একজন ঐতিহাসিক, তিনি কে? মিনহাজ ই সিরাজ রাজিয়াকে সুলতান বলেই উল্লেখ করেছে। তো চিহালগানি কথার অর্থ কী? তুর্কান-ই চিহালগানি বা বন্দেগান-ই চিহালগানি। তুর্কান-ই চিহালগানি কথার আক্ষরিক মানে হলো 40 জন তুর্কি বা 40টা তুর্কি পরিবার। এরা হচ্ছে খ্রিস্টীয় 13 শতকে ক্ষমতাশালী হয়ে উঠেছিল। আর বন্দেগান-ই চিহালগানি অর্থাৎ এই কথার মানে হচ্ছে 40 জন, চিহালগানি মানে 40 জন বান্দা। সেই বান্দা, এই বান্দা কথার অর্থ কি? সেবক বা অনুগামী। তো এই দুটি কথা দিয়ে ইলতুৎমিশের অনুগত যোদ্ধাদের বোঝানো। তো বন্দেগানি চিহালগানি দিয়ে ইলতুৎমিশের অনুগত যে যোদ্ধা, তারাই এই বন্দেগানি চিহালগানি নামে পরিচিত ছিল। তো একটা জিনিস দেখো, ইলতুৎমিশের যে অনুগত যোদ্ধা, যে বন্দেগানি চিহালগানি যারা অনুগত ছিল, তাদের মধ্যে থেকেই কিন্তু 13 শতকে এই গিয়াসউদ্দিন বলওয়ান পরে সুলতান হয়েছিলেন। অর্থাৎ যাদের উপর ইলতুৎমিশ বেশি নির্ভর করেছিলেন, তাদের মধ্যে থেকেই একজন কিন্তু ইলতুৎমিশের যে কন্যা রাজিয়ার মৃত্যুর পর সে কিন্তু এই দিল্লির সুলতানি শাসন শুরু করে দিয়েছিল। 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়। তো সুলতান রাজিয়া যখন মারা যান, তখন ইলতুৎমিশের যে ছেলেরা বা বংশধররা, তাদের মধ্যে কিন্তু একটা গণ্ডগোল চলছিল। সেই সময় একজন তুর্কি আমির, যে বন্দেগানি চিহালগানি ছিলেন যারা, তাদের মধ্যে থেকে একজন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। তার নাম ছিল কি? গিয়াসউদ্দিন বলবান। 1266 খ্রিস্টাব্দে তিনি নিজেই সুলতান হয়ে যান, আর ইলতুৎমিশের বংশের শাসনের অবসান ঘটে। শুরু হলো একটা নতুন অধ্যায়। সেটা হচ্ছে কি? এরপর থেকে বলবান ও তার উত্তরাধিকারীরা আরও প্রায় 3.5 দশক শাসন করেছিলেন। তাহলে আমরা দেখলাম সুলতান রাজিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে যে ইলতুৎমিশের যে সাম্রাজ্য যে তৈরি করেছিল, সেই সাম্রাজ্য, ইলতুৎমিশের যে শাসন, ইলতুৎমিশের বংশের শাসন, সেই শাসনটা অবসান ঘটে, সেই শাসনটা শেষ হয়। এবং তারপর গিয়াসউদ্দিন বলওয়ান তিনি 1266 খ্রিস্টাব্দে আবার সুলতান হন। তিনি একটা নতুন অধ্যায় শুরু করেন। কিন্তু এই বলওয়ান যে শাসন তৈরি করেছিলেন, সেই সময়ে দিল্লির সুলতানিতে একটা খুব বড় একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ভিতরের বিদ্রোহ। এটা 1266 খ্রিস্টাব্দে তিনি এই শাসনটা শুরু করেছিলেন। বলওয়ান কঠোর হাতে সেই ভিতরের যে বিদ্রোহ, সেটাকে দমন করেছিলেন।
ভিতরের বিদ্রোহটাকে দমন করতে গিয়ে তিনি দরবারে দুটো প্রথা চালু করেছিলেন। এটা তোমরা ভালো করে মনে রাখবে, সিজদা ও পাইপস। সিজদা ও পাইপস দুটো প্রথা তিনি চালু করেছিলেন। অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা যে বেশি সেটা বোঝানোর জন্যই, অভিজাত অর্থাৎ যারা খুব ধনী, যারা খুব বড় লোক, তাদের কাছ থেকে সুলতানের ক্ষমতা যে আরও বেশি সেটা বোঝানোর জন্য এই প্রথাটা তিনি চালু করেছিলেন। তো এই সিজদা আর পাইপস প্রথাটা কি? এই দুটোই কিন্তু পার্শ্বিক প্রথা, অর্থাৎ পারস্যের প্রথা। পারস্য যে দেশ, সেই পারস্যের প্রথা। তো বলবান নিজে, গিয়াসউদ্দিন বলবান, তিনি নিজেকে কিন্তু পারস্যের কিংবদন্তি নায়কের বংশধর ভাবতেন। তিনি কি করতেন দেখো, যে সিজদা ও পাইপস কথা দুটোর অর্থ কি সেটা আমরা দেখব। রাজদরবারে তিনি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালন করতেন। তো সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম, অর্থাৎ সিজদা, সিজদা অর্থাৎ সাষ্টাঙ্গ প্রণাম। আর সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইপস। সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইপস। এগুলোই ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। তার মানে বুঝতে পারছো যে অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা যে বেশি সেটা বোঝানোর জন্যই কিন্তু এই সিজদা ও পাইপস প্রথাগুলো তিনি চালু করেছিলেন। এতদিন এই সুলতানি শাসনটা বেশিরভাগটাই ভারতের উত্তর পশ্চিম অংশে, এই লাহোর, মুলতান, উচ বা এইসব দিকেই কিন্তু ছিল। কিন্তু এই শাসনটা আস্তে আস্তে চলে আসলো কি, এই গঙ্গা ও যমুনা নদীর মাঝে। এখানে এই দুটি নদীর মাঝের অঞ্চলকে আমরা জানি যে দোয়াব অঞ্চল বলে। এই গঙ্গা নদী ও যমুনা নদীর মাঝের এই দোয়াব অঞ্চলটার উপর এই সুলতানদের নজর পড়লো, কারণ এই জায়গার মাটি তো ভীষণ উর্বর, এখানে খুব সুন্দর ফসল হতো। তাহলে সুলতানরা কী করলো, গঙ্গা ও যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলে শাসনের ভিত পাকা করলো। তারা কী করলো, সুলতানরা বন কেটে ফেললো, শিকারী ও পশুপালকদের তাড়িয়ে দিয়ে সেই এলাকাতে কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করেছিলেন। তারা কৃষকদের মধ্যে কী করলেন, জমিটাকে বিলি করে দিলেন, বিলি করে সেখানে নতুন নতুন শহর ও দুর্গ তৈরি হয়ে গেল। উত্তর পশ্চিম দিক থেকে আস্তে আস্তে তুর্কি সুলতানদের শাসন যে স্থান সেটা আস্তে আস্তে উত্তর ভারতের গাঙ্গেয় অববাহিকায় চলে আসলো। গাঙ্গেয় অববাহিকায় সুলতানি শাসনের ভিত পাকা হয়ে গেল। এরপর কি হলো দেখো, সুলতানরা দাক্ষিণাত্যে ক্ষমতা বিস্তারে মন দেন, অর্থাৎ ভারতের দক্ষিণ দিকে। এতক্ষণ তো উত্তর পশ্চিম, এবং আস্তে আস্তে এই গঙ্গা যমুনার মধ্যবর্তী যে দোয়াব অঞ্চল সেই অঞ্চলেও তারা দখল করলো। এরপর আস্তে আস্তে তারা দক্ষিণ দিকে ক্ষমতা বিস্তারে মন দেন। এবার দেখো, এখানে একটা খুব সুন্দর একটা কথা রয়েছে, যে কথাটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান। তাহলে দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান কে? এটা হচ্ছে এই আলাউদ্দিন খলজি, অর্থাৎ তিনি দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান। এই অভিযানে, এই দক্ষিণ ভারতে যে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন, এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তার সেনাপতি মালিক কাফুর। তাহলে মালিক কাফুর কে? মালিক কাফুর হচ্ছে এই আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর। খ্রিস্টীয় চতুর্দশ শতকের প্রথম 20 বছর কিন্তু এই আলাউদ্দিন খলজি ও জালালউদ্দিন খলজি এরাই কিন্তু শাসন করেছিলেন দিল্লি। তো এরপর আসলো কারা? এরপর আসলো তুগলক বংশ। তুগলক বংশের নাম তোমরা শুনে থাকবে, মোহাম্মদ বিন তুগলক। কিন্তু তার আগে কিন্তু গিয়াসউদ্দিন তুগলক এর বড় ছেলে মোহাম্মদ বিন তুগলক, অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলক, এই তুগলক বংশের সূচনা করেন। সুলতান হিসেবে গিয়াসউদ্দিন তুগলক সূচনা করেন তুগলকি বংশের। তো তার বড় ছেলে মোহাম্মদ বিন তুগলক, তিনি শাসন করেছিলেন কিন্তু 1324 থেকে 51 খ্রিস্টাব্দ অবধি, বহুত সময়, কিন্তু প্রায় 26 বছর। তো এই সময়ে উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়া শহরের অধিবাসী ইবন বতুতা এদেশে এসেছিলেন। তাহলে ইবন বতুতা কার সময়ে এসেছিলেন? যখন ভারতে মোহাম্মদ বিন তুগলক শাসন করছিলেন সেই সময়ে ইবন বতুতা এদেশে এসেছিলেন। আফ্রিকার মরক্কো দেশের তানজিয়া শহরের অধিবাসী ইবন বতুতা এদেশে এসেছিলেন কার সময়ে? মোহাম্মদ বিন তুগলকের সময়। আমি বারবার করে বলছি, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তার লেখা ভ্রমণ বিবরণীর নাম অল রিহলা। মোহাম্মদ বিন তুগলকের যুগ সম্পর্কে এই গ্রন্থটাই হচ্ছে একটা নির্ভরযোগ্য সূত্র। এখানে দেখো একটা বড় টুকরো কথা আছে, ইবন বতুতার বিবরণ থেকে
ভারত সম্বন্ধে কী জানা যায়? ইবন বতুতার লেখা থেকে মোহাম্মদ বিন তুগলকের সময়ের যোগাযোগ ব্যবস্থার একটা বিবরণ পাওয়া যায়। কীরকম যোগাযোগ ব্যবস্থা? যে উলাক কথার অর্থ কী? ঘোড়ার ডাকের ব্যবস্থাকে বলা হয় উলাক। ঘোড়ার ডাকের ব্যবস্থাকে বলা হয় উলাক। অর্থাৎ ভারতে তখন ডাকে চিঠিপত্র পাঠাবার দুটো ব্যবস্থা ছিল, একটা ঘোড়ার ডাকের ব্যবস্থা যাকে বলা হয় উলাক, আর একটা হচ্ছে দাওয়া। অর্থাৎ দাওয়ার ব্যাপার আগে এই ব্যবস্থায় প্রতি 4 মাইল অন্তর ডাকের ঘোড়া রাখা হয়। উলাকের ক্ষেত্রে প্রতি 4 মাইল অন্তর ডাকের ঘোড়া রাখা হয়। আর পায়ে হাঁটার যে ডাকের ব্যবস্থা ছিল সেটাকে বলা হতো কি? দাওয়া। আর এই ব্যবস্থায় প্রত্যেক মাইলের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগে ঘন বস্তি এলাকায় একটা করে গ্রাম থাকতো। তো তোমরা এটা দেখো, এটা মনে রাখতে হবে তোমাদের যে ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক বলা হয়। উলাক অর্থাৎ ভাগ্য ভালো যে ঘোড়ার ডাকের ব্যবস্থায় লাখ কথার অর্থ ভাগ্য, তোমরা জানো। তো ঘোড়ার ডাকের ব্যবস্থার মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান হয়। আর দাও কার কাছে তুমি চাইবে? তুমি নিশ্চয়ই ঘোড়ার কাছে চাইবে না, তো পায়ে হেঁটে যে ডাক ব্যবস্থা দেবে তার কাছেই চাইবে। তো এখানে পায়ে হেঁটে যে ডাক ব্যবস্থা তার নাম দাওয়া। তো মনে রাখার একটা কৌশল। তো এখানে গ্রামের বাইরে 3টে তাঁবু থাকতো। এই তাঁবুতেই ডাকের লোকেরা কোমর বেঁধে রওনা হবার জন্য প্রস্তুত হয়ে থাকতো। আবার একটা টুকরো কথা আমরা দেখব, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে কিছু তুগলকি কাণ্ড কারখানা হয়েছিল। সে আজকের দিনেও কোনো ব্যক্তির খামখেয়ালি আচরণকে বলা হয় তুগলকি কাণ্ড কারখানা। তার কারণ কি? মোহাম্মদ বিন তুগলককে আবার কেউ বলেছেন পাগলা রাজা। তো মোহাম্মদ বিন তুগলককে এখনও তোমরা শুনে থাকবে যে পাগলা রাজা, ইতিহাসে পাগলা রাজা কে? পাগলা রাজা নামে বিখ্যাত, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। কিন্তু কেন তাকে পাগলা রাজা বলা হয়েছে? তিনি কিন্তু যথেষ্ট শিক্ষিত ছিলেন, কিন্তু তার কিছু কিছু কাজের জন্য তাকে কিন্তু এই পাগলা রাজা বলা হয়েছিল। তাহলে তার খামখেয়ালি আচরণটা কীরকম? দেখো, এখানে রাজস্ব বৃদ্ধি, হঠাৎ করে তিনি রাজস্ব বৃদ্ধি করে দিয়েছিলেন। বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলের রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল। এই যে দোয়াব অঞ্চল, গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল যে দোয়াব অঞ্চল, সেই দোয়াব অঞ্চলে কী করেছিল? সেখানে যেহেতু উর্বর মাটি, সেই জন্য তিনি সেখানকার রাজস্বের হাত বাড়িয়ে দিলেন। এবার অনাবৃষ্টি অর্থাৎ বৃষ্টি হলো না, তাহলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল। প্রজারা বাড়তি কর দিতে পারলো না, তারা তখন বিদ্রোহ করলো। সুলতানের মনে দয়া, সুলতান তখন কী করলেন? বাড়তি কর মকুব করলেন, আবার নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণও দিলেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান কিন্তু তকাভি ঋণ দান প্রকল্প চালু করেছিলেন। কি হলো? তিনি দিল্লির অধিবাসীদের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যের শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন। তো মোহাম্মদ বিন তুগলক কী করলেন? একটু ভয়ও পেয়েছিলেন যে মঙ্গলরা আক্রমণ করতে পারে, তো এটা স্বাভাবিক যে অধিবাসীদের তো রক্ষা করতে হবে। তখন তিনি কি করলেন? যে মঙ্গলদের থেকে রক্ষা পেতে আমি এক কাজ করি, কি শাসন ব্যবস্থাটাকে নিয়ে চলে যাই দেবগিরিতে। তো দ্বিতীয় রাজধানী তিনি তৈরি করলেন দেবগিরি। দাক্ষিণাত্যকেও শাসন করা যাবে, অর্থাৎ এই দেবগিরিতে তিনি চলে আসলেন। এখানে দেখো ছবিতে দেবগিরি, এখানে ভালো করে তোমরা দেখতে পাবে, এই যে দেবগিরি বা দৌলতাবাদ। তো মোহাম্মদ বিন তুগলক কী করলেন? ওই শহরের নতুন নাম দিলেন দৌলতাবাদ। সুলতানের হুকুমে সবাই দিল্লি থেকে দৌলতাবাদ, দেখো কম দূরত্ব, এই দিল্লি থেকে দৌলতাবাদে যেতে গিয়ে পথে অনেক মানুষ কিন্তু প্রাণ হারান। আবার কয়েক বছর পর হঠাৎ করে কিন্তু তার মনে হলো, না, দেবগিরিতে থাকা যাবে না, চলো দিল্লিতে, আবার দিল্লিতে। তাহলে এইভাবে যে প্রথম কথা রাজস্ব বৃদ্ধি, দ্বিতীয়ত রাজধানী স্থানান্তর, আর তৃতীয়ত তিনি একটা ভুল করেছিলেন ওটাকে, এখন তিনি যেটা ভালো বুঝেছিলেন, তিনি সম্রাট, আমি তো আর বলতে পারি না তিনি ভুল করেছেন। তো দেখো, মূল্যবান ধাতু সোনা এবং রূপোর ঘাটতি মেটাতে তিনি তামার মুদ্রা চালু করেন। তামার মুদ্রা চালু করার ফলে কী হলো? ওই মুদ্রা চালু করার সময় তিনি কিন্তু সাবধানতা নেননি, অর্থাৎ যে তামার মুদ্রাটা চালু করেছিলেন সেটা যাতে জাল না করা যায় তার জন্য তো কোনো ব্যবস্থা নেননি, যার জন্য অনেকেই সেই তামার মুদ্রাকে জাল করে বাজারে চালু করে দিয়েছিল, যার ফলে বাজার থেকে বাধ্য হয়ে তিনি জাল মুদ্রা তুলে নিতে গিয়ে রাজকোষ থেকে অনেক সোনার উপর মুদ্রা ব্যয় করতে বাধ্য হন।
তামার মুদ্রা সব তুলে নিলে তার বদলে তো সোনার উপর মুদ্রা দিতেই হবে, তাহলে সেটা দিতে গিয়ে তাকে বাধ্য হয়ে সেই তামা নিতে হলো আর তার জায়গায় সোনার উপর দিতে হলো। তো মোহাম্মদ বিন তুগলক কয়েকজন অনভিজাত সাধারণ ব্যক্তিকে প্রশাসনের উঁচু পদে বসিয়েছিলেন। এটা হচ্ছে তুর্কি যে অভিজাতদের বিরুদ্ধে যে মনোভাব, অর্থাৎ অভিজাতদের বিরুদ্ধে তিনি একটা ডিসিশন নিয়েছিলেন কি না, অনভিজাত অর্থাৎ অভিজাত নয় যারা, সেই রকম সাধারণ ব্যক্তি প্রশাসনের উঁচু পদে বসিয়েছিলেন। এদের মধ্যে একজন মদ তৈরি করতেন, একজন ছিলেন নাপিত, একজন ছিলেন পাচক ও দুজন ছিলেন মালি। তো তুর্কি অভিজাতদের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে সুলতান এভাবে সাধারণ হিন্দুস্তানিদের উপর নির্ভরতা দেখিয়েছিলেন। কিন্তু নির্ভরতা দেখাতে গিয়ে কী হলো, যে 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 কাজে পারদর্শী তাকে সেই কাজ না দিয়ে যদি তাকে শাসন ব্যবস্থা দেওয়া যায় তাহলে কী হবে, নিশ্চয়ই ভালো ফল হবে না। তো এইসব ঘটনাগুলো ঘটেছিল। মোহাম্মদ বিন তুগলকের উত্তরসূরি কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক। তিনি 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ কিন্তু তিনি দিল্লি সুলতান হন। এই সুলতান ফিরোজ শাহের সামরিক অভিযানের একটা বড় উদ্দেশ্য ছিল কি, দাস জোগাড় করা। তিনি কিন্তু অনেক জায়গায় ক্রমাগত তিনি যুদ্ধ করেছিলেন, কিন্তু যুদ্ধে সেইভাবে দক্ষ তিনি ছিলেন না। তো তার যুদ্ধ করার একটা উদ্দেশ্য ছিল কি, দাস জোগাড় করা। ফিরোজ শাহের 1,80,000 দাস ছিল। কেন তিনি দাস জোগাড় করতেন? তাদের জন্য একটা আলাদা দপ্তরও খুলেছিলেন তিনি। তার প্রয়োজন কী ছিল? রক্ষী বাহিনীতে, কারখানায়, বিভিন্ন দপ্তরে দাসরা নিযুক্ত হতো ও বেতন পেত। এভাবে সুলতান একটি অনুগত বাহিনী বানাতে চেয়েছিল, অর্থাৎ দাসরা, তাদেরকে কিন্তু বেতন খুব যে বেশি দিতে হতো তা নয়, আবার তারা তার অনুগতও থাকতো, যেহেতু তিনি তাদেরকে দাস হিসেবে রেখেছেন, অথচ তাদেরকে যথেষ্ট সম্মানের সঙ্গে কিন্তু সেনাবাহিনীর মধ্যে এনে দিয়েছিলেন। এরপরে দেখো আফগান সুলতানরাও ভারতে শাসন শুরু করেন। অর্থাৎ আফগান থেকে যে সুলতানরা আসে সেই আফগান সুলতানদের শাসনের উল্লেখযোগ্য দিক হলো এই সময় রাজতন্ত্র নিয়ে তারা নানারকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান, তাহলে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান। তিনি 1414 থেকে 21 খ্রিস্টাব্দ এই সৈয়দ বংশের খিজির খান রাজত্ব করেন। নিজে কখনো সুলতান উপাধি তিনি নেননি। তিনি একদিকে তুর্ক মঙ্গল শাসকদের প্রতি আনুগত্য জানিয়েছিলেন, আবার অন্যদিকে তিনি পূর্ববর্তী তুগলকি শাসকদের নাম খোদাই করা যে মুদ্রাগুলো ছিল সেগুলোই কিন্তু রাজ্যে চালু রেখেছিলেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যে মধ্যযুগের ভারতে এই রকম ঘটনা আগে বা পরে কখনো দেখা যায়নি। এই খিজির খান সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, তোমরা এর মধ্যে মনে রাখবে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান। এবং তিনি মধ্যযুগে ভারতে কি করেছিলেন, যে তার পূর্ববর্তী যে শাসক, তুগলক শাসক, তাদের নাম খোদাই করা মুদ্রা তার রাজ্যে চালু রেখেছিলেন। খিজির খান তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি রাজত্ব করে গেলেন। এবং তারপরে দেখো খিজির খানের পরে 1451 থেকে 1526 অর্থাৎ মুঘল সাম্রাজ্যের শুরু অবধি কারা রাজত্ব করলেন? লোদি বংশ। তোমরা জানো 1526 খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে হারিয়েছিলেন, হারিয়ে ভারতে প্রথম মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই লোদি বংশ 1451-তে শুরু হয়েছিল এবং 1526-এ শেষ হয়েছিল। তো লোদি সুলতানদের শাসনকাল, সুলতানদের ক্ষমতাটা খানিকটা বেড়ে গিয়েছিল এই লোদিদের শাসনকালে। তো সুলতান বহলল লোদি, তোমরা মনে রাখবে এই নামটা, বহলল লোদি আফগানদের সাবেকি রীতি মেনে অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে আসন ভাগ করে নিয়েছিলেন। কিন্তু লোদি আফগানরা তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য জৌনপুর রাজ্য দখল করেছিল। এরপরে শাসক সিকান্দার লোদি, তিনিও কিন্তু এই বহলল লোদির মতোই ক্ষমতা ভাগাভাগি নিতে বিশ্বাসী ছিলেন না। তিনিও কিন্তু যথেষ্ট যুদ্ধ করেছিলেন। এই ছকটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। মামেলুক অর্থাৎ দাস বংশে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া আর গিয়াসউদ্দিন বালবান, এই কয়েকজন হচ্ছে এই দাস বংশের প্রধান শাসকবৃন্দ। তারপর খলজি বংশ, জালালউদ্দিন খলজি ও আলাউদ্দিন খলজি। তারপর তুগলক বংশের ক্ষেত্রে মোহাম্মদ বিন তুগলক আর ফিরোজ শাহ তুগলক। এবং সৈয়দ বংশের ক্ষেত্রে খিজির খান, যিনি প্রতিষ্ঠাতা। সৈয়দ বংশের প্রধান হচ্ছে খিজির খান। এবং এরপরে লোদি বংশের বহলল লোদি ও সিকান্দার লোদি। এই সিকান্দার লোদির পর দেখো চলে আসছে কে? ইব্রাহিম লোদি। 1526 খ্রিস্টাব্দে পানিপথে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়। এই যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা এক ধরনের কৌশল ব্যবহার করেছিলেন, একে বলা হয় রুমি কৌশল, একরকম কৌশল।
সেই কৌশলের মাধ্যমে বাবর কিন্তু ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম লোদির এই যুদ্ধে কিন্তু ইব্রাহিম লোদির মৃত্যু হয় এবং দিল্লি ও আগ্রায় মুঘলদের শাসন প্রতিষ্ঠিত হয়।